দিলীপ ঘোষ মহাশয়, মঞ্চে আছেন হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম দা, মঞ্চে আছেন আমাদের এই বলাগড় বিধানসভার 4 জন মণ্ডল সভাপতি, সবাইরই লোকাল মানুষ, সবাই চেনেন। বেচাদা আছেন, অলোকদা আছেন, সুদীপ্ত আছেন, সন্দীপ আছেন, আছেন আমাদের রাজকমলদা, এতক্ষণ যার বক্তব্য শুনছিলেন সবাই হাততালি দিচ্ছিলেন, আছেন আমাদের স্বপনদা, আছেন আমাদের এই রাজ্যের এই জেলার জেনারেল সেক্রেটারি সুরবিদি আছেন, গোপালদা আছেন, তুষার আছেন, এছাড়া বাপিদা আছেন, এছাড়া আরো অনেক বিশেষ নেতৃত্বরা আছেন। এছাড়া যারা আজকে এত দূর থেকে এত সুন্দর একটা সভায় সবাই আলোকিত করে রয়েছেন, আজকে বলাগড়ের মানুষ, বলাগড়বাসী, সবাইকে ধন্যবাদ জানাই। সবাইকে কালী পুজো, দীপাবলি, জগদ্ধাত্রী পুজোর, দুর্গা পুজোর, বিজয়া দশমীর সকল শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আমরা একসাথে বলি ভারত মাতা কি, আরো জোরে ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। 2021-এর লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে, সেটা বুঝতেই পারছেন। আমরা সব সময় মানুষের সাথে থেকেছি, মানুষের পাশে থেকেছি, আগেও থেকেছি, পঞ্চায়েত নির্বাচন থেকে দেখেছেন থেকেছি, এখনো আছি, আগামী দিনে থাকবো। কিন্তু তৃণমূলের দলনেত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী, দামামা যে বেজে গেছে তাকে দেখেই বোঝা যাচ্ছে যেখানে বিজেপি যাচ্ছে তার পরে পরে মুখ্যমন্ত্রী সেখানে ছুটে যাচ্ছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি গেলেন বাঁকুড়ায়, এতদিন আদিবাসীদের দেখেননি, হঠাৎ করে আদিবাসীদের কথা মনে পড়ে গেছে, হঠাৎ মনে পড়ে গেছে যে না, ভোট এসছে, এতদিন তো কিছু করতে হবে। আদিবাসীদের কোনো উন্নয়ন করেনি, আদিবাসী একের পর এক দলিত মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হয়েছে, একজনও শাস্তি পায়নি। আজকে উনি চলেছেন হেলিকপ্টারে করে বাঁকুড়া, খরচটা ভাবুন, 50-100টা গাড়ি যাচ্ছে, তার সঙ্গে অফিসারদের, কলকাতা থেকে গাড়ি যাচ্ছে, এলাহি ব্যাপার, 5 স্টার হোটেলের মতো ব্যাপার, বিশাল আয়োজন, লোক চারিদিক থেকে ভাড়া করে নিয়ে আসছে। এর খরচটা কত বলুন তো? 4 থেকে 5 কোটি টাকা খরচ আছে। মুখ্যমন্ত্রী এর বেলায় তার ভাড়ার শূন্য হয় না, এর বেলায় তার টাকা নেই হয় না। আজকে আমফানের জন্য টাকা দিন, করোনার জন্য আমার টাকা চাই, ক্লাবকে যখন টাকা দিচ্ছে তখন টাকা শেষ হয় না, বোমা শিল্পে যখন টাকা দিচ্ছে তখন টাকা শেষ হয় না, করোনার জন্য হাত পেতে বসে আছে এই সরকারটা। তো এই কাটমানির সরকার, কাটমানির সরকার আর নেই দরকার। আজকে বহিরাগতের তথ্য সারাক্ষণ দেখি, বহিরাগত 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 এখন চলছে, বাঙালি অবাঙালি কিরকম ভাবে বিভেদ শুরু করেছে তিনি। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আসছেন, তারা নাকি বহিরাগত, আর যাকে বহিরাগত বাইরে থেকে নিয়ে এসছেন 500 কোটি টাকা খরচ করে, তিনি কি কালীঘাটের ভূমিপুত্র? কালীঘাটের ভূমিপুত্র কি? মনে হচ্ছে পিকে কালীঘাটের ভূমিপুত্র আছে। আর আমাদের সবাই কেন্দ্রীয় নেতারা সবাই আসছেন, তারা নাকি বহিরাগত। বাইরে থেকে রোহিঙ্গাদেরকে নিয়ে এসে এখানে জাল ভোটার আইডি কার্ড করে দিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, আশ্রয় দেওয়া হয়েছে, সুন্দর করে বাড়ি বানানো হয়েছে, তোমরা থাকো, খাও দাও, শুধু আমাকে ভোটটা দিও। সব জাল ভোটারদেরকে নিয়ে আসা হয়েছে। তারা বহিরাগত নয়? বাংলাদেশ থেকে যাদের রোহিঙ্গাদেরকে নিয়ে এসছে তারা বহিরাগত নয়? সব কটা বহিরাগত। আজকে করোনা না হলে বুঝতেই পারতাম না যে এতগুলো শ্রমিক আজকে বাংলার বাইরে কাজ করে। 50 লক্ষ শ্রমিক প্রায় বাংলার বাইরে কাজ করতো, তারা সেই সময় ট্রেনে করে ফিরেছিল। কই, তাদেরকে তো কাজ দেননি, তাদেরকে তো বাইরে চলে গেছে, তাদেরকে তো বাইরে পাঠিয়ে বহিরাগত করে দিয়েছেন। এর বেলায় লজ্জা হচ্ছে না?
পরিযায়ী শ্রমিকদেরকে পরিযায়ী করে দিয়েছেন, বহিরাগত বানিয়ে দিয়েছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন, বোকা বানানোর চেষ্টা করছেন। আজকে একের পর এক প্রকল্প, সব কটা প্রকল্পকে যা মোদিজি ওখান থেকে পাঠাচ্ছেন নাম পাল্টে আবার চলে যাচ্ছে নিজের। কোথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, হয়ে গেল এখানে বাংলা আবাস যোজনা। কোথায় আমাদের স্বচ্ছ ভারত, হয়ে যাচ্ছে নির্মল বাংলা। কাল আবার নতুন দেখলাম, আমরা করেছিলাম বিজেপি থেকে যে দুয়ারে দুয়ারে পদ্মের আগমনী, আমরা জনসংযোগ করেছিলাম। এবারে দেখছি দুয়ারে দুয়ারে বাংলায় সরকার। তাহলে কপিটা করছে কে? তৃণমূল কপিকে করছে, কপি পেস্টের সরকার আর নেই দরকার। চাল চোর সরকার আর নেই দরকার। একের পর এক কপি করছে। এবার দুয়ারে দুয়ারে যাবে। চোররা এতদিন রাস্তায় ছিল, এখন ঘরে ঘরে চোররা পৌঁছবে, চোর ডাকাত পৌঁছবে। সবাই সাবধানে থাকবেন। দেখুন ঘরের চাল ডাল্লা চুরি করে নিয়ে চলে যায়। একেই তো রেশনে এসেছিল, আমফানের করোনার সময় তো চাল পাঠিয়েছিল, 5 কেজি চাল আর গম পাঠিয়েছিল, আর 1 কেজি করে ডাল, সেটাও তারা চুরি করেছে। নেতা মন্ত্রীরা বিধায়করা সব নিয়ে চলে যাচ্ছে। তারা নিজেরা দেখাবে আমি দিচ্ছি। লজ্জা করে না? আগামী দিনে স্লোগান হবে চাল চোর তৃণমূল, চাল চোর সরকার আর নেই দরকার। আপনারা সবাই বলবেন, আমি বলবো চাল চোর সরকার, আপনারা বলবেন আর নেই দরকার। চাল চোর সরকার, চাল চোর সরকার। একের পর এক কৃষকদের চোখের জল কেউ ভুলিনি আমরা। পাশেই সিঙ্গুর, এখানে বলাগড়ে পেঁয়াজ চাষিদের কথা আমরা এখনো পর্যন্ত ভুলিনি, কেউ ভুলতে পারি না। একের পর এক আত্মহত্যা করেছে। আলু পেঁয়াজের দাম তারা পায় না, আর সেখানে দালাল আর ফোড়েদের জন্য আজকে 40 টাকা 50 টাকা 80 টাকা করে আলু পেঁয়াজ বিক্রি হচ্ছে। কই তারা তো দাম পাচ্ছে না। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আলু পেঁয়াজের আজকে কৃষকদের জন্য যে আইন তৈরি করে দিয়েছে সেটাও মানবো না। মানলে তো টাকা খাওয়া চলবে না, ব্ল্যাক মানি হবে না, কালোবাজারি হবে না। সেই জন্য এদের মাথায় হাত হয়ে গেছে। একের পর এক কৃষক আমরা দেখেছি, যে সিঙ্গুরে কৃষকদের আন্দোলন দেখেছি। তাদেরকে বলা হয়েছিল, পরিবর্তন দেখানো হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা শিল্প নয়, আমরা কৃষি চাই। তোমাদের জমিতে একদম সুন্দর ফসল ফুটবে। কি দেখলাম? সর্ষে ফুল দিয়ে বড় বড় ঘাস হয়েছে দেখলাম, কাশফুল দেখতে পেলাম। আজকে একটা কৃষকের জন্য তারা কিচ্ছু করেননি, কোন কৃষকদের জন্য কিচ্ছু করেনি। আজকে আয়ুষ্মান ভারত, কিষাণ সম্মান নিধি আজকে এখানে ঢুকতে পর্যন্ত তারা দেয়নি, বাংলায় ঢুকতে পর্যন্ত তিনি দেননি। শুধুমাত্র যদি সবাই জেনে যায় যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার করেছে, দেশের প্রত্যেকটা রাজ্যে হয়ে গেছে। আজকে করোনার সময় আয়ুষ্মান ভারত কতটা দরকার ছিল, প্রত্যেকটা রাজ্য হয়ে গেছে। শুধুমাত্র পশ্চিম বাংলায় আয়ুষ্মান ভারতকে তারা গ্রহণ করেনি। কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে তারা গ্রহণ করেনি। আরে আলু পেঁয়াজ নিয়ে সারাক্ষণ কথা বলে যাচ্ছেন যে আলু পেঁয়াজের দাম বেড়েছে, আলু পেঁয়াজের দাম বেড়েছে নাকি এই আইনের পর? আপনারাই বলুন তো, এর আগে এই আইনটা যখন হয়নি তার আগে কি আলু কখনো 10 টাকা কেজি ছিল? আগে কখনো আলুর দাম যেন বাড়েনি? এমন যেমন সুন্দর সাধু পুরুষ দেখাচ্ছে, এখন হঠাৎ করে কৃষক আইন বেরিয়ে গেছে বলে এখন বলছে এই আইনটা বেরিয়েছে বলেই আলু পেঁয়াজের দাম বেড়েছে। আগেও এইসব দালাল ফোরেরা ছিল, এখন এইসব দালাল ফোরেরা আছে, তাদেরকে বাঁচানোর জন্য এইসব কথা বলছে। আমাদের কৃষকরা, বাংলার কৃষকরা সবাই একসাথে মিলে আন্দোলন করেছে। আমাদের কৃষক সুরক্ষা পদযাত্রায় সবাই পায়ে পায়ে 15 লাখ কৃষকের পরিবার আমাদের পায়ে সাথ মিলিয়েছে, এবং তারা নরেন্দ্র মোদীজির সাথে আছে, সব সময় তারা বলেছে। আজকে এই তৃণমূলের সরকার একের পর এক, এই হুগলিতে তো ছেড়েই দিন, গোষ্ঠীদ্বন্দ্বে ভরপুর হয়ে গেছে। হুগলির আর কিছু নেই। এই নেতা ওর নামে বলছে, ওই নেতা এর নামে বলছে, কে যে আসল নেতা সব বলে যাচ্ছে না, সব মস্তান হয়ে গেছে, কিচ্ছু আর নেই। হুগলির নেতাদের মধ্যে কোনো একতা নেই, কোনো দলবদ্ধতা নেই, শুধু কাটমানি ছিল, কাটমানি। এখন সরকার আসবে, এখন যে যার সম্পত্তি গুছিয়ে নিয়ে শুধু হাওয়া হতে চাইছে। সেই জন্য নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কারণ জানে 2021 আর সরকার আসবে না। আপনাদের বলে দিচ্ছি, হুগলি এই লোকসভায় প্রত্যেকটা
বিধানসভায় ভারতীয় জনতা পার্টির সরকার আসবে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ক্যান্ডিডেট মোদিজির সৈনিকরা জিতবে। যেরকম ভাবে আপনাদের আশীর্বাদে হুগলির সৈনিককে আপনারা জিতিয়েছিলেন, যেরকম ভাবে আপনাদের আশীর্বাদে 18 জন সৈনিককে আপনারা জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। রাজ্যটা পুরো চারিদিকে ভরে গেছে কিসে? গরু চড়ে ভরে গেছে, কয়লা চড়ে ভরে গেছে, ত্রিপল চড়ে ভরে গেছে। চারিদিক দিয়ে চোর আর চোর আর চোর দেখা যাচ্ছে। সব কটার শাস্তি হবে। সিবিআই একের পর এক ধরছে। আগামী দিন দেখবেন কালীঘাট থেকেও কিছু সিবিআই পাবে, তাদেরকে চোর ডাকাতকে পাবে। সবাই অপেক্ষা করে থাকুন, কারণ দোষ করলে শাস্তি পেতেই হবে, পেতেই হবে। একের পর এক আজকে সিঙ্গুরে পর্যন্ত একজন মহিলাকে ত্রিপল নিতে গিয়েছিল, ত্রিপলের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার নাম করে তাকে ধর্ষণ করা হয়েছিল। লজ্জা করে না? মানুষ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে তখন মহিলাদেরকে তাদের সম্মান বাঁচানোর লড়াই করতে হচ্ছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কিছু বলছেন না? অন্য রাজ্যে কি হচ্ছে সেটা দেখাচ্ছে। আগে নিজের রাজ্য দেখুক। অন্য রাজ্যে অনেক ওখানকার অভিভাবক আছেন, ওখানকার মুখ্যমন্ত্রী আছেন, তিনি ফাস্ট ট্র্যাক করে নিয়ে গিয়ে সবাই শাস্তি ব্যবস্থা করেছেন। এখনো পর্যন্ত বাংলায় একজনেরও শাস্তি হয়েছে? কামদুন থেকে শুরু হয়েছে, একজনেরও শাস্তি হয়েছে? একটারও শাস্তি হয়নি। সব কটাকে দেখে এখন তা দেওয়া শুরু হয়েছে যে আগামী দিনে লড়তে হবে না, সব গুন্ডা মস্তানকে জেল থেকে বার করা হচ্ছে। সবাইকে তা দিয়ে বলছে এখন লড়তে হবে, চলো চলো তোমরা টাকা দিচ্ছি, সবাইকে বন্দুক দেখাও, বোমা দেখাও, সবাইকে এইসব দেখাও, সবাই ঘরে ঢুকে যাবে, আমরা জিতবো। মানুষ বুঝে গেছে, মানুষ বুঝে গেছে। মানুষ আর কথা শুনবে না। তৃণমূলে এখন ওই ছোট যে ফুলটা আছে, দুটো ছোট ছোট ফুল, একটা ফুলের দুটো মালি, পিসি আর ভাইপো, দুটো মালিক রয়েছে। একটা ফুলের দুটো মালিক। আগে ছিল পার্টির মালিক, পার্টির লোগো ছিল, এখন এক ফুল দো মালি হয়ে গেছে। দুটো মালিক আছে, পিসি আর ভাইপো। পিসি ভাইপো সিন্ডিকেট কোম্পানি। এই সিন্ডিকেট কোম্পানি পুরো বাংলা চালাচ্ছে। তারা চারিদিক থেকে টাকা তুলছে এবং এই যে যাকে নিয়ে এসছে বহিরাগত, সেই তোলাবাজির টাকায়, কাটবাজির টাকায় তারা সব স্ট্র্যাটেজি ঠিক করছে। স্ট্র্যাটেজি, কোন নেতাকে কাটবে আর কোন নেতাকে বলবে যাও তুমি কাটবানি তুলে এনে আমাকে দাও, তোমাকে আমি টিকিট দেবো। একটা কেউ কিচ্ছু করতে পারবে না। এই হুগলিতে কেউ দাঁত ফোটাতে পারবে না। আজকে ধনেখালির মতো জায়গায়, ধনেখালির মতো জায়গায় কেউ যেতে পারতো না, কেউ ভোট দিতে পারেনি 2011 থেকে। আজকে ধনেখালিতে এটা বলে যেতে পারি, এই ধনেখালিতে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে জিতবে। আজকে একের পর এক কারবারি, চোরা কারবারি হয়েছে। বালি তোলা চলছে, মাটি তোলা চলছে। আজকে গঙ্গার ভাঙন আপনারা দেখেছেন। একটা কেউ কিছু কাজ করেনি, শুধু নেতা মন্ত্রীরা পকেটে টাকা পুড়েছে, কোনো কাজ করেনি। আমফানের দুর্নীতিতে ভরে গেছে পুরো বাংলায়, পুরো বলাগড়ে পর্যন্ত ভরে গেছে। 20,000 টাকা করে কে পেয়েছে? পঞ্চায়েত প্রধান, তার বাবা, তার মা, তার দাদা, তার বোন, তার নাতি পুতি সবাইকে দিয়ে দিয়েছে, যাদের চারতলা বাড়ি আছে। আর যাদের প্রকৃত, যাদের চলে গেছে মাথার ছাদ, তাদের একটা টাকা পর্যন্ত দেয়নি। না হলে কখনো দিদিমণি বলেন যে বড় ফর্ম ফিল আপ করতে বলেন যে করোনার টাকা 20,000 টাকা আমরা ভুল করে নিয়ে ফেলেছি, সেই জন্য আমরা ফেরত দিচ্ছি। কোন রাজ্যে দেখেছেন? কই ভুল করে তো আমার কাছে আসেনি, কই ভুল করে তো আপনাদের কারোর কাছে আসেনি। ভুল করে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তৃণমূলের নেতা মন্ত্রীদের কার পকেটেই চলে গেল। দুর্নীতি ধরা পড়ে গেছে, সেই জন্য সবার কাছে একটা সাধু পুরুষ চালতে চাইছে। সেই জন্য সবাইকে বলবো আগামী দিন অনেক অনেক তৃণমূলের ঘরটা পুরো তাসের ঘরের মতো ভেঙে যাবে। একের পর এক ভালো যারা মানুষের জন্য কাজ করতে চায়, বাংলার মানুষের জন্য কাজ করতে চায়, তারা একের পর এক সবাই চাইছে যে আমরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি। এবং আগামী দিনে দেখতে পাবেন তৃণমূলে কেউ থাকবে না, পিসি আর ভাইপো ছাড়া কোনো নেতা মন্ত্রী থাকবে না। যত দিন যাবে, যত আমাদের কর্মীদের মারধর করবে, যত কর্মীদের আমাদের হত্যা করবে, তত আমরা বাড়বো, তত আমরা বেড়ে যাব। আমরা লড়াই করে এসেছি, আমরা লড়াই এখন করব এবং আগামী দিনে 2021-এ আমরা লড়াই করেই জিতবো। সবাইকে সেই জন্য বলবো আগামী দিন মানুষের সাথে ভারতীয় জনতা পার্টি ছিল, আছে, থাকবে। অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন, আমরা সবাই আছি আপনাদের পাশে থেকে পায়ে পা মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করব। ভারতীয় জনতা পার্টির সরকার 2021-এ আমরা নিয়ে আসবো। সবাই ভালো থাকুন।
আপনারা সবাই বসে আছেন দিলীপ দার জন্য। আপনারা দিলীপ দার বক্তব্য শুনবেন, আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ লকেট দিকে। একটুখানি সময় চেয়ে নেব। আমাদের বলাগড় বিধানসভার যে 4 প্রহরী আছে, বলাগড় বিধানসভার যে 4 মণ্ডল সভাপতি আছে, তাদেরকে বরণ করে নেবে জেডপি 16 সভাপতি বেচু নায়ক মহাশয়কে, জেডপি 14 জিএস দিলীপ কর্মকার। একটু অনুরোধ করব তাড়াতাড়ি। আর জেডপি 15 সভাপতি সুদীপ্ত ভট্টাচার্যকে বরণ করে নেবে জেডপি 15 জিএস শুভঙ্কর দাস। জেডপি 14 সভাপতি অলোক কুণ্ডু মহাশয়কে বরণ করে নেবে প্রসঞ্জিৎ বিশ্বাস। জেডপি 15 সন্দীপ সাধুকা মহাশয়। জেডপি 13 সভাপতিকে রঞ্জিত হালদার। প্রত্যেককে তাড়াতাড়ি আসার ডাকা হচ্ছে। যেই বসুক না কেন সে ই করবেই। ভারত মাতা কি জয় শ্রীরাম। আরে যে বিশ্বজিৎ কি বলবো তোমাকে, তখন একবার করা হলো। ধন্যবাদ প্রত্যেককে। এবার 2021 সালে যার হাত ধরে বাংলায় নতুন সূর্য উদয় হবে, বাংলায় পরিবর্তন আসবে, আমাদের সকলের প্রিয় দাদা রাজ্য সভাপতি এমপি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে অনুরোধ করব বক্তব্য রাখবার জন্য। भारत माता की, जगद्धात्री माँ की, वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। অনেকক্ষণ ধরে আপনার ভাষণ শুনছেন। এদিকে সন্ধ্যা হয়ে আসছে, ঠান্ডাও পড়েছে। দুর্গা পূজা, বিজয়া, দীপাবলি কেটে গেছে, ছট পুজো হয়ে গেছে। আজ জগদ্ধাত্রী পূজার শেষ দিন, বিজয়া। আগের বিজয়া ভালো করে করতে পারিনি, আমরা ভয়ে ভয়ে ছিলাম। তাই জগদ্ধাত্রী পুজো, যেটা হুগলির পুজো, তার বিজয়া উৎসব আমরা উপস্থিত হয়েছি। আমি সবাইকে বিজয়ার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা এবং মায়ের কাছে সবার সুস্থতা কামনা করছি। আমি সকাল থেকে হুগলিতে আছি, চুচুড়ায় ছিলাম, চন্দননগরে অরবিন্দের আজকে সিদ্ধি দিবস সম্মান জানালাম, গুরুদুয়ারাতে গেলাম, আজকে তেগ বাহাদুরের বলিদান দিবস। এখন আমরা পৌঁছেছি সেখানে বলাগড়ের এই বিধানসভাতে, আমাদের জেলার শেষ বিধানসভা। বন্ধুগণ, হুগলির মানুষ লড়াকু, দেশপ্রেমিক, কিন্তু হুগলি জেলার নাম আসে না। কারণ এখান থেকে শ্যামাপ্রসাদের জন্ম, তার বাবা আশুতোষ মুখার্জির জন্ম এখানে জিরাটে, কিন্তু তারা কলকাতায় গিয়ে বড় হয়েছেন, তাই লোকে জানে কলকাতার লোক, আসলে তো হুগলির লোক। রাজা রামমোহন রায় আমাদের জেলার মানুষ, কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেছে তার নাম। কেউ মনে করেন তিনি হুগলির লোক, ভুলেই গেছে লোকেরা। শ্রী অরবিন্দ কোন নগরে জন্মেছিলেন? চন্দননগরে পড়াশোনা করেছিলেন এবং পশ্চিমবঙ্গ ছেড়ে যাওয়ার আগে আবার এখানে এসে চন্দননগরে ছিলেন। তারপরে এখান থেকে ছেড়ে চলে যান পন্ডিচেরিতে। রাসবিহারী বোসের মতো মহান ব্যক্তি, বিশ্ববিখ্যাত বিপ্লবী, তিনি কাঁপিয়ে দিয়ে আইএনএ তৈরি করেছিলেন, তিনিও আমাদের জেলা থেকে বড় হয়েছিলেন। এই সমস্ত শ্রেষ্ঠ মহাপুরুষরা হুগলিকে গৌরবান্বিত করেছেন। কিন্তু সেই হুগলির কি অবস্থা? বালি চোর, চাল চোর, পাথর চোর, কয়লা চোর, এই ধরনের লোকেরাই ভরে গেছে। দিদি বলছিল কি চলছে এখানে। আমাদের মাননীয় এমপি লকেট দি, যিনি সব সময় আপনাদের কথা পার্লামেন্টে তুলে ধরেন, আজকে এসছেন, জেলা প্রেসিডেন্ট এসছেন, আমাদের জেলা থেকে ভাইস প্রেসিডেন্ট স্টেটের রাজকমল দা, আমাদের মোর্চার এবং অন্যান্য নেতৃবর্গ সবাই এসছেন। উদ্দেশ্য এই, আমরা এই মাথার থেকে নির্বাচন অভিযান শুরু করছি, ওইখানে গিয়ে সিঙ্গুর হয়ে আর ধনেখালিতে গিয়ে শেষ করব। 7টা বিধানসভা হুগলি থেকে আমরা জিতে 7 জন বিধায়ককে নবান্নে পাঠাবো বিধানসভায়।
কি 7 জনই যাবে না কম যাবে? কোনো কম সম হবে না, পুরো ডিসকাউন্ট নাই। এমপি গেছে, এমএলএও যাবে। হ্যাঁ 100% একদম। পঞ্চায়েত আমাদের নমিনেশন করতে দেয়নি, যেখানে করেছি আমরা সেখানে জিতেছি। কিন্তু জেনে রাখুন এই ভোটটা দিল্লির দাদা করাবে, দিল্লির আর হবে না। পুলিশকে আমরা বুথেতে নো এন্ট্রি লাগিয়ে দেবো, দাদা 100 মিটার দূরে বসে গাছের তলায় চেয়ার নিয়ে বসুন, দিল্লির পুলিশ এসে ভোট সামলাবে। অতএব চিন্তার কোনো কারণ নাই, ভোট হবে আর সে ভোটেতে বিজেপি জিতবে। যারা আমাদের এই জেলার শিল্পকে বন্ধ করে, এই জেলাকে বন্ধা করে দিয়েছে, আমাদের ছেলেদেরকে পরিযায়ী শ্রমিক করে গুজরাটে পাঠাচ্ছে, মহারাষ্ট্রে পাঠাচ্ছে, তাদেরকে আমরা এখানে ভোট দেবো না। কি দেবেন? গঙ্গার পাড় ভেঙে যাচ্ছে, ওখান থেকে বালি তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে। সারাই তো হচ্ছে না, রক্ষাও হচ্ছে না, মানুষের বাড়ি পড়ে যাচ্ছে, বাগান চলে যাচ্ছে। এখানে শুনলাম একটা সবুজ দ্বীপ বলে প্রকল্প হয়েছে, হয়েছে? দিদিমণি বড় করে পাথর পুঁতে বলেছিলেন অমুক করে দেবো, তমুক করে দেবো, পার্ক বানিয়ে দেবো, কিছু হয়েছে? হয়েছে কেন জানি না, টাকা এসছে না জানি না, এলে তো ভাইরা খেয়ে ফেলে, বুঝবো কি করে? কিচ্ছু হয়নি, লোককে বোকা বানানো হচ্ছে। আমাদের জেলার আলু চাষিরা গত বছর আলু ফলিয়েছিলেন, কত করে বিক্রি করেছিলেন? 5 টাকা। যারা 5 টাকা করে আলু বিক্রি করেছে তারাই এখন 40-45 টাকা কিনছে, কিনছে কিনা? এরকম ম্যাজিক একমাত্র দিদিমণি করতে পারে। 5 টাকার আলু 45 টাকা হয়ে গেছে। এই 40 টাকা কোথায় যাচ্ছে? সবাই জানে কালীঘাটে যাচ্ছে। তো 5 টাকার আলু 45 টাকা খাওয়াচ্ছে, আবার মোদিকে দোষ দিচ্ছে। মোদিজি কি আলু চাষ করেছেন নাকি? এইখানে আমাদের পেঁয়াজ চাষ হয়, কত করে বিক্রি করেছেন পেঁয়াজ? 2 টাকা করে বিক্রি করেছিলাম, এখন 100 টাকা কিনতে হচ্ছে। দিদিমণির ম্যাজিক দেখেছেন? 2 টাকার পেঁয়াজকে 100 টাকা করে দিচ্ছে, বলছে মোদি জবাব দাও। এখানে একজন পেঁয়াজ চাষি সুইসাইড করেছিলেন, রকেট দিয়ে দেখতে এসেছিলেন তাকে, পেঁয়াজের দাম পায়নি বলে আজকে ওই পেঁয়াজ 80 টাকা, 90-100 টাকা খেতে হচ্ছে। দিদিমণি তার দোষ দিয়েছেন মোদিজিকে। আর মোদিজি এই গরিব চাষিদের জন্য টাকা পাঠাচ্ছেন, বছরে 6000 টাকা। গত বছর 6000, এবছর 6000, আরো এই মহামারীর জন্য 2000, 14,000 টাকা আমাদের দেশে 16 কোটি কৃষক পরিবার পেয়েছে। 90,000 কোটি টাকা মোদিজি দিয়েছেন। আপনারা কেউ পেয়েছেন? একজন না। পাবেন কি করে? দিদিমণি বলছে কাউকে পেতে দেবো না। আমি বলছি পশ্চিম বাংলায় এরকম 73 লক্ষ গরিব চাষি আছে, আমার পরিবারও চাষি পরিবার, আমিও কৃষক পরিবার থেকে, আমি জানি চাষির কষ্ট কি। কালকে আমি গোপীবল্লভপুর গেছিলাম, আমাদের ওখানে একজনকে পেতে দেয়নি। আচ্ছা দিদিমণির কি ক্ষতি করেছি আমরা কৃষকরা? ভোট দিলাম, মন্ত্রী করে দিলাম, মুখ্যমন্ত্রী করে দিলাম, তারপরে আমাদের পেটে লাথ মারছে। আরে আপনি তো দিতেই পারবেন না, আমরা জানি। মোদিজি দিচ্ছেন, কমপক্ষে দিন, নাম আর অ্যাকাউন্ট নম্বর পাঠিয়ে দেবেন, অ্যাকাউন্টে চলে আসবে, কিন্তু দেবে না। কারণ ভাইরা কাটমানি পাবে কি করে? যেখানে কাটমানি নাই সেখানে দিদিমণি কোনো কিছু করবেন না। লোকেরা কোর্টে গেছেন, কেস করেছেন, বলছে যে কেন দিচ্ছে না। কোর্ট দিদিমণিকে জিজ্ঞেস করেছে কেন দিচ্ছেন না, কবে দেবেন? আমাদের কেন্দ্রের কৃষিমন্ত্রী তোমরজিকে উনি চিঠি লিখলেন, মন্ত্রী মশাই আমাদের 8,500 কোটি টাকা পাওনা হয় কৃষক সম্মান নিধি, আমাদের দিয়ে দিন, আমরা লোককে দিয়ে দেবো। আচ্ছা আপনারা বিশ্বাস করেন দিদিমণির হাতে টাকা এলে আমাদের কাছে আসবে? কেউ বিশ্বাস করে পশ্চিমবাংলায়? আরে টিএমসির লোকেরাও তো বিশ্বাস করে না, আমরা তো ছেড়েই দিই। তো আজকে 14,000 টাকা এক একটা পরিবার আমাদের পাওয়ার ছিল, দিদিমণির জন্য আমরা পাইনি। যতদিন দিদিমণি আছেন মুখ্যমন্ত্রী, একটা টাকা আপনারা কেন্দ্রের পাবেন না। পাবেন কি? আপনারা জানেন এই যে লকডাউন হলো, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, মুম্বাই, ভেলোরে আমাদের পশ্চিমবাংলার হাজার হাজার লোক আটকে ছিল, এখন আছে কেন? চিকিৎসা করতে, ট্রিটমেন্ট করতে, ওখানে ভালো চিকিৎসা, কম খরচায়, তাই চলে যায়। আচ্ছা এখানে জেলায় জেলায় বড় বড় হসপিটাল তৈরি হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল লেখা আছে, বড় বড় বাড়ি, 6 তলা 8 তলা, দিদিমণির শাড়ির মতো নীল সাদা রং করা, কেন যায় না লোকে? কে যাবে ওখানে? সামনে দরজাতে ঢুকুন, পেছন দিয়ে বেরিয়ে যান, বলো হরি হরি বল। কোনো চান্স নেই বাড়ি ফেরার, জ্যান্ত, ডাক্তার নেই, ওষুধ নাই, নার্স নাই, বেড নাই, কেন যাবো? লোক পয়সা খরচ করে, জমি বাড়ি বিক্রি করে, গয়না বিক্রি করে ভেলোর যাচ্ছে, চেন্নাই মুম্বাই যাচ্ছে। ব্যাঙ্গালোরতে 6,500 লোক
আমাদের বাংলার মানুষ মিছিল বার করেছিল, দিদিমণি আমাদের ফেরত নিয়ে যাও, টিএমসি হায় হায়। কারণ ট্রেন চললো, সব রাজ্যের ট্রেন ছড়ে যাচ্ছে, বাংলার কোনো ট্রেন নাই। রোজ লোকেরা পটলা পটলি নিয়ে স্টেশনে আসতো, বসে থাকতো, সকাল থেকে বিকাল যা ট্রেন পাবে চলে যাবে না। টাটার ট্রেন চলে গেল, পাটনার চলে গেল, লখনৌ চলে গেল, হায়দ্রাবাদ চলে গেল, মুম্বাই চলে গেল, কলকাতার ট্রেন বলে না নাই। লোকেরা পড়ে থাকলো ওখানে, ফেরত আসতে দিল না। সব জায়গায় লোকেরা নিয়ে গিয়ে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলো, কোয়ারেন্টাইন করলো, বাংলায় কিন্তু হলো না। তো আমাদের জন্য যে 5.5 লক্ষ টাকা প্রতি বছর গরিব পরিবারের জন্য মোদীজি রাখলেন, আয়ুষ্মান যোজনার বীমা কেউ পেয়েছেন আপনারা? সারা ভারতবর্ষে প্রায় 45 লক্ষ লোক পেয়ে গেছে, কার্ড ট্রিটমেন্ট হয়েছে, কার্ড অপারেশন হয়েছে। আপনাকে কিছু করতে হবে না, লিখে দিয়ে আধার কার্ডের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে চলে আসুন, সরকার তাদের কাছে পাঠিয়ে দেবো হসপিটালে, আপনাকে কিছু করতে হবে না। দিদিমণি বলছে আমি জীবন সাথী করছি নাকি স্বাস্থ্য সাথী, জানি না কি জীবন সাথী না স্বাস্থ্য সাথী, কেউ তো তার সুবিধা পায় না। কারণ কি এই হসপিটালে কেউ যাই না, ট্রিটমেন্টই হয় না। আমরা বাইরে যাচ্ছি, যদি আপনি স্বাস্থ্য বীমা আয়ুষ্মান যোজনার লাভ পেতেন, আপনি চেন্নাই, মেল্লাই, ভেলোর, মুম্বাই যেখানে যান, ওখানকার হসপিটালে সরকার টাকা দিত, আপনি ফ্রিতে চিকিৎসা পেতেন। দিদিমণি আমাদের লোকদেরকে বঞ্চিত করেছেন, চিকিৎসা দিতে পারেন না, করতে পারেন না। মোদী চাল পাঠাচ্ছেন, সেটাও চুরি হয়ে যাচ্ছে। দিদি বলছিল চাল চোর। শুনুন, আমি গত সপ্তাহে গেছিলাম হলদিয়া, পূর্ব মেদিনীপুরে, আমাদের মিটিং ছিল। এক জায়গায় সভা হচ্ছে আমাদের সকালবেলা, আর এক জায়গায় রান্না হচ্ছিল খাওয়া দাওয়া করার জন্য। আমরা খাওয়া দাওয়া করতে যখন পৌঁছলাম, বলে খাওয়া দাওয়া শেষ, বলে আমরা তো আসিনি। ওখানকার টিএমসির কাউন্সিলর লোকজন নিয়ে চলে এলো, জোর করে সব ভাত চাত খেয়ে চলে গেল। চাল চোর জানতাম, ভাত চোরও দেখা হচ্ছে এখন। তো এরা এমন চোর হয়েছে, কিছুই ছাড়বে না, খুব সাবধান। চুরি করতে করতে এদের কোনো সীমা নাই। আবাস যোজনার টাকা চুরি করছে, রাস্তা চুরি, রাস্তা, জলের, ড্রেনের, বিদ্যুতের টাকা চুরি করছে, স্কুল বিল্ডিং এর টাকা চুরি করছে, পায়খানার টাকা চুরি করছে। চোরে করতে করতে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে। তাই মানুষ পরিবর্তন চাইছে। আমরা সেই পরিবর্তন যেন লড়াই করছি, এর বিরোধিতা করছি, তাই আমাদেরকে কেস দিচ্ছে। এখানে হাজার হাজার লোক হবেন যার নামে বিজেপি কর্মীদের নামে ফলস কেস দেওয়া হয়েছে। একজনের নামে 3-4টে জেলাতে কেস দেওয়া হচ্ছে। আপনি ফেসবুকে দিদিমণির চাল চোরের কথা লিখুন, রাত্রেবেলা আপনার বাড়ি পুলিশ পৌঁছে যাবে এসে গাড়ি নিয়ে, বলছে ওঠো, তুমি এইসব লিখেছো, তোমার নামে এফআইআর হয়েছে। কেউ ফেসবুকে লিখলে কেস হয়, তাকে অ্যারেস্ট করতে পারে না সাইবার ক্রাইমে, কিন্তু আপনাকে থানায় নিয়ে গিয়ে হাতে হাতে একটা পিস্তল দিয়ে দেবে, নাহলে 2 কিলো গাঁজা দিয়ে গাঁজা কেস দেবে, নাহলে আর্মস কেস দেবে। পুলিশ ভয় দেখিয়ে রাখছে লোককে, যাতে কেউ কিছু না বলে। কিন্তু কি বন্ধ আছে? লোক তো রাস্তাঘাটে বলতে আরম্ভ করেছে। আর বলছি বলে 28,000 কেস আমাদের উপরে চলছে, লক্ষাধিক কার্যকর্তার উপরে, বাড়ি ছাড়া, জেলের মধ্যে আছেন। আর শুধু তাই নয়, তাতে বন্ধ হচ্ছে না, আমাদের কার্যকর্তাদের খুন করা হচ্ছে, মেরে গাছে টাঙিয়ে দেওয়া হচ্ছে। প্রায় 120 জন কর্মীকে খুন করা হয়েছে। এরকম ভ্রষ্টাচারী, হিংস্র সরকার আমরা কোথাও দেখিনি। তার প্রতিবাদে লড়াই করছি আমরা। এই লড়াই চলবে। এই যে লুট চলছে, কৃষকদের পেটে পা দিয়ে লুট করা হচ্ছে। সরকার চালের, ধানের দাম গত বছর দিয়েছিল 1720 টাকা, কেন্দ্রীয় সরকার। এখানে কেউ 1720 টাকা বিক্রি করতে পারে না, কারণ ফড়েদেরকে 1200-1400 টাকায় বিক্রি করতে হয়। তার উপরে 500 টাকা নিয়ে নেয় বাড়িতে বসে বসে, বড় বড় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। টিএমসির ইলেকশন ফান্ডে টাকা দিচ্ছে, আলুর টাকা ইলেকশন ফান্ডে যাচ্ছে। পেঁয়াজ চাষ হয় এখানে, পেঁয়াজের আমরা কিনছি এখন 80-90 টাকা। কেন? গরিব চাষির প্রতি এরকম প্রতারণা কেন? এর উত্তর দিতে হবে। আর যতদিন এই সরকার থাকবে কিন্তু এর সমাধান হবে না।